জীবনে সফলতা একদিনে আসে না, তার জন্য নিয়মিত কঠোর পরিশ্রম আর বুদ্ধির প্রয়োজন আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো আজকে ছোট্ট একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে ভাবছি ব্লগটা শেয়ার করব না, মানে আজকে ব্লগ শ্যুট করার একদমই কথা ছিল না, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, আর মানুষ তো অভ্যাসের দ্বার, জানো তো। যেটা অভ্যাস করে সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়, মানে একটা নেশায় কিন্তু পরিণত হয়। তো ওই যে মনটাও একটু খারাপ, সেই জন্য ভাবছি আর করব না। মানে এত পরিশ্রম হয় আর এত সংসারের কাজকর্ম করে না, সত্যি সময় হয়ে ওঠে না যে ভিডিও করে সেটাকে এডিটিং করে ছাড়ার। একদমই সময় পারি না। তো কি বলতো, আর এমনিতেও আমি সুন্দর করে গুছিয়ে কথা কিন্তু বলতে পারি না। তারপরে ব্লগগুলো যখন শ্যুট করি তখন অনেক কিছু মনে আসে, তারপরে যখন এডিটিং করি মানে রেকর্ডিং করি, তখন কিন্তু আমার না কোনো কথাই মুখ দিয়ে আসে না, ভাষাই আসে না, কী যে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এতটা চাপে থাকি, এতটা ব্যস্ত থাকি না, সেই জন্য না আর কোনো কিছুই মানে যেটা শেয়ার করব ভাবি যে এই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু পরবর্তীকালে আমি না ভুলে যাই। তো দেখো, এই যে সকালের কাজকর্ম চলছে, আজকে ঘর গোছানো দিয়েই শুরু করলাম ব্লগটা। তো ভাবছিলাম করবো না, তারপরে এত এত কাজ দেখে না মনে হলো যে না, তোমাদের সঙ্গে কিছু আজকে আমার ঘর বাড়ির কাজ শেয়ার করি। আর আমি তো ঘর বাড়ির কাজই করি, আমি তো বাইরে কোথাও চাকরি বাকরি মানে করতে যাই না। তো সেই জন্য ঘরেই থাকি, আর হাউস ওয়াইফ মানেই তো জানো, সংসারে গৃহবন্দী। সারাটা জীবনের জন্য এই যে গৃহবন্দী হয়েছি, যতদিন বেঁচে আছি এইভাবেই কিন্তু চলতে হবে। এরপর কিন্তু আর আমাদের আর কোথাও যাওয়ারও রাস্তা নেই, কোনো কিছু করারও রাস্তা নেই। এটাই আমাদের একমাত্র রাস্তা, সংসারে থেকে সংসারের উন্নতি করা, সংসারের দেখভাল করা, বাচ্চা মানুষ করা, স্বামীর ধ্যান রাখা। তো এগুলো কিন্তু আমাদের কাজ। আর ভগবান কিন্তু মেয়েদেরকে এইভাবেই বানিয়েছে। তো মেয়েরা কিন্তু সব কিছু সহ্য করে কিন্তু থাকতে পারে, মানে মেয়েদের এতটা সহ্য শক্তি দিয়েছে যে মেয়েরা সব কিছু সহ্য করেও বেঁচে থাকতে পারবে। তো বন্ধুরা দেখো, লাফা শাক নিয়ে এসেছি সকালবেলা। সকালবেলা যখন ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম রাস্তায়, তখন ওখানে পাশের দোকান থেকে এত এত সুন্দর শাক দেখে না আর লোভ সামলাতে পারলাম না। তো দেখো, লাফা শাক, পালং শাক, তারপরে মটরশুঁটি শাক, এগুলো নিয়ে এসেছি। তো এই যে লাফা শাকটা আজকে রান্না করব। আর এই যে দেখো, কতগুলো মটরশুঁটি শাকও এনেছি, এখানে পালং শাকও আছে। তো এই শাকগুলো কি করব বলো তো, এখন বেছে পরিষ্কার করে রেখে দেবো। তো একদম পরিষ্কার করে বেছে ফ্রিজের মধ্যে রাখবো, তাহলে 2-3 দিন পরেও খাওয়া যাবে। আর কি বলো তো, শাক যদি বেছে না রাখি তাহলে কিন্তু রান্না করার সময় খুব তাড়াহুড়ো হয়। সেই জন্য শাকগুলো বেছে একদম পরিষ্কার করে রেখে দেবো, তাহলে যখন রান্না করব চটপট করে কিন্তু রান্না করা যাবে। তো লাফা শাকটা দেখো ধুয়ে একদম রেডি করে রেখেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা শেয়ার করব লাফা শাকের একটা দুর্দান্ত রেসিপি। তো যেটা আমাদের মানে আমাদের রাজবংশীদের একটা মানে কি বলবো, অন্যতম একটা খাবার, মানে এই খাবারের স্বাদই আলাদা, রাজবংশীদের একটা স্পেশাল খাবার। তো দেখো, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তারপরে রসুন দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা। তো লঙ্কাটাও একটু বেশি দিয়েছি। আর দিলাম দেখো এই যে শিদল। তো এটা তো শুটকি মাছের, তোমরা অনেকেই চেনো, শুটকি মাছ দিয়ে বানানো হয় শিদল। আর আজকে আমি শিদল দিয়ে করছি এই লাফা শাকটা। তো আজকে আমি দেখো লাফা শাকের বানাচ্ছি প্যালকা। তো তোমরা অনেকেই খাও, আবার অনেকে খাও না, খেতে জানোও না, কারণ সবাই তো সব রকম খাবার খেতে জানে না। তো রাজবংশী যারা আমাদের মতো তারা কিন্তু জানে। তো দেখো, শীতলটা ভালো করে ভেজে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণ। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সোডা, পরিমাণ মতো সোডা দিতে হবে, কারণ বেশি দিলে আবার খাওয়া যাবে না, তেতো লাগবে। তো যতটা শাক থাকবে সেরকম পরিমাণ হিসেবে দিতে হবে। আর এই সোডাটাই কিন্তু পরিমাণ হিসেবে দিতে হবে, না হলে কিন্তু একদমই খাবারটা ভালো লাগবে না, বাজে লাগবে। তারপরে দেখো, এই যে ধোয়া লাফা শাকগুলো আমি দিয়ে দিলাম। তো এবার কি করতে হবে বলো তো, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দেব। আর দেখো এই যে একদম কিন্তু আমার লাফা শাকের প্যালকাটা হয়ে এসেছে, কারণ লাফা শাকটা থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তারপরে দেখো, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। তো লবণ তো দিতেই হবে। তারপর লঙ্কাগুলো গলে গেছে আর একটু মাখা মাখা হয়ে আসতেছে, আর আমার এই রান্নাটা কিন্তু হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। তো তোমরা যারা খাওনি লাফা শাকের প্যালকা, বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো লাফা শাকের প্যালকা বানানোটা খুবই সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। তো তোমরা একবার খেলে কিন্তু এর স্বাদ ভুলতে পারবে না। আর তোমরা যারা মাছ মাংস খাও তারা কিন্তু অবশ্যই ভুলে যাবে এই খাবারটা খেলে, মানে এই রেসিপিটা যদি রান্না করে খাও। আর লাফা শাকের প্যালকা খেতে খুবই ভালো লাগে। তো আমি এই বছরে প্রথম আজকে বানালাম। তো এর আগে সামনের গত বছর খেয়েছি, তো এবার আর খাওয়া হয়নি। তো আজকে লাফা শাক প্রথম নিয়ে আসলাম, কারণ এই বছর আমাদের লাফা শাকও খাওয়া হয়নি। তো লাফা শাকটা ভাবছি আগে ঝোল খাবো,
তারপরে ভাবলাম না, আজকে একটু লাফা শাকের প্যালকা বানাই। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু দেখার পরে সুন্দর করে একটা লাইক করবে আর ভালোবেসে সুন্দর করে একটা কমেন্ট করবে। আর যারা আমার পরিবারে এখনও আসেনি তারা অবশ্যই আমার পরিবারে এসে পাশে থাকবে। তো দেখো, এই যে এখন ঘর দোরগুলো মুছে দিলাম, মানে রান্নাঘর থেকে একদম সোজা একদম ঘর মুছতে মুছতে বেরিয়ে গেলাম। তো সব ঘর মোছা শেষ। আর আজকে না প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর সবাই বলে মাঘ মাসের ঠান্ডা কনকনে ঠান্ডা, সত্যি কিন্তু মাঘ মাসের ঠান্ডা মানে এতটা ঠান্ডা কি বলবো আর। তো আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো এখন দেখো এই যে রান্না বাড়ি শেষ, তারপরে দেখো উপরে আসলাম। কয়েকদিন ধরে দেখো একদমই ঝাড় দেওয়া হচ্ছে না। তো এত পাতা পড়েছে না। আর আমাদের গোলাপ গাছগুলোতে কি বলবো, এত এত গোলাপ হচ্ছে এখন, মানে খুব সুন্দর গোলাপগুলো ফুটে আছে আর দেখতে যা লাগতেছে। তো গোলাপ গাছে অনেক গোলাপ হয়েছে। তারপর দেখো পাশে একটা লেবুর গাছ আছে, আর লেবুর গাছটাতেও না এবার অসংখ্য লেবুর ফুল ধরেছে, মানে লেবুগুলো যদি আটকায় তাহলে অনেক লেবু হবে। আর গোলাপ গাছে তো কি বলবো, দুটো গোলাপ গাছে অনেক গোলাপ হয়েছে। তো ঝাড় দেওয়া শেষ হলো, এখন এই যে গাছগুলোতে একটু জল দেবো। তো দেখো কত সুন্দর লাল গোলাপ হয়েছে। আর গোলাপ ফুল দেখতে সত্যিই খুব ভালো লাগে। আর ফুল ফুল তো সবাই ভালোবাসে। দেখো আমাদের ওই দিকের গোলাপ গাছটাতেও কিন্তু অনেক ফুল ধরে আছে, তোমরা একটু লক্ষ্য করো। ওই দিকের গোলাপ গাছেও কিন্তু অনেক ফুল হয়েছে। তারপর এই যে ছোট ছোট গাছগুলোতেও আমি জল নিয়ে আসলাম, জল দিচ্ছি। তারপর সকালবেলা দেখো স্নান করেছি, সকালবেলা স্নান করে আর জামাটা ধুয়ে দেওয়ার আর সময় হয়নি, জামাটা রেখে দিয়েছি বাথরুমে, কারণ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম বাথরুম থেকে। তারপরে আর জামাটা ধোয়ার কথা মনে নেই। তারপরে এই যে এখন জামাটা ধুয়ে দিলাম। আর এখন এই যে ঝাড় দেওয়াও হয়ে গেছে। এখন এই যে সবজির খোসাগুলো আমি কিন্তু কি করি বলো তো, জমা করে রাখি। তো সেগুলো এই যে গাছের গোড়াগুলোতে দিই, যেহেতু আমাদের সার নেই। আর সবজির খোসাগুলো থেকে এত সার হয়, সেগুলো যদি গাছের গোড়ায় দেওয়া যায় না, সেগুলোর থেকেও কিন্তু অনেক সার হয়। তারপরে এখন এই যে খাওয়া দাওয়া করব। তো এখন দেখো এই যে বেগুনি করতেছি। তো বরমশাই বললো একটু বেগুনি করতে, আর বেগুনি তো গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তো খাওয়ার আগে আমি এই যে বেগুনিটা করে নিচ্ছি, কারণ এখন এদিকে ভাতও রেডি করেছি বেড়ে। তো বন্ধুরা, এখন করব দুপুরের খাওয়া দাওয়া। দেখো ভাত একদম রেডি করে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন দেখো চলে এসেছি মেলাতে। তো আজকে এখানে কিসের মেলা হচ্ছে সেটাও বলছি। তো এখানে এসে দেখো একটু জিনিস কেনাকাটি করতেছি। আর কি বলো তো, সকাল থেকে রাত্রি অবধি তো আমাদের প্রচুর খাটনি হয়, মানে খাটনি ছাড়া আর কোনো কথাই নেই। তার ফাঁকে ফাঁকে কিন্তু নিজেকে একটু ভালো রাখার জন্য কিন্তু বেরোতে হয়। তো এখান থেকে দেখো নিয়ে নিলাম দুটো সসপ্যান, আর একটা নিয়ে নিলাম আমি ব্যাগ, আর সেটাও 100 টাকা। আর এখানে কিন্তু সব 100 টাকায় ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। তো এখানে হচ্ছে স্বাস্থ্য মেলা, আর এটা কিন্তু প্রতি বছর আমাদের জানুয়ারি মাসে হয়। আর এখানে কিন্তু এই স্বাস্থ্য মেলা অনেক দিন ধরে চলে। আর এখানে আসে বড় বড় গায়ক, মানে সিঙ্গার আসে, তারপর অন্যান্য শিল্পীরাও আসে। তো আজকে আসছে অঙ্কিতা। তো অঙ্কিতাকে দেখার জন্যই আমরা দেখো চলে এসেছি এখানে। তো এখানে দেখো চেয়ার পেয়েছি, ভাগ্যিস, মানে অনেক কষ্ট করে চেয়ার পেয়েছি। তো চেয়ারটা দখল করে বসে আছি, যেহেতু এখনও অঙ্কিতা আসেনি। আর এত ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডার মধ্যে বাইরে আর ঘুরতে ভালো লাগতেছিল না, সেই জন্য এখানে সিট দখল করে বসে আছি। তো দেখো অঙ্কিতা চলে এসেছে আর ওর গান শুরু হয়ে গেছে। তো আমরা বেশিক্ষণ থাকবো না। তো অঙ্কিতার 4-5টা গান শুনেই কিন্তু আমরা চলে যাব।